মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা পড়ব পর্যায় সারণী। পর্যায় সারণী যেটা সবার অসুবিধা, আজকে সেটা একদম জল তরল করে দিতে চলেছি। চলো এখন আমরা পড়ব পর্যায় সারণী। পর্যায় সারণী, এই পর্যায় সারণী কথাটা কেন এলো, কেন এই পর্যায় সারণীর ধারণাটা এলো? যখন একসঙ্গে অনেক মৌল আবিষ্কার হয়ে গেল, তাদের প্রত্যেকটা ধর্ম মনে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে পড়লো। তাদের প্রত্যেকটা ধর্ম কিরকম হবে, কি হবে না হবে, সেটা নিয়ে একটা সমস্যা দেখা গেল যে প্রত্যেকটার যদি ধর্ম মনে রাখতে হয় তাহলে এক গাধা। তাই কি করা হলো, গ্রুপিং করার চিন্তা ভাবনা মাথায় এলো। প্রথম ডোবেরিনার তার ত্রয়ী সূত্র আবিষ্কার করলো। ডোবেরিনার তার ত্রয়ী সূত্র আবিষ্কার করলো। অর্থাৎ ত্রয়ী সূত্র কি বলল, যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে এমন তিনটি মৌলকে, রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে এমন তিনটি মৌলকে একটা গ্রুপ করলো। ধরো এ বি সি, যাদের রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এবং এদের এই যে মাঝখানে যেটা থাকবে তার পারমাণবিক ভর, প্রান্ত দুটো মৌল অর্থাৎ এ এবং সি এর গড় পারমাণবিক ভরের সঙ্গে কি হবে, সমান হবে। দেখা যাচ্ছে যে তিনটি করে গ্রুপিং করবে, যাদের রাসায়নিক ধর্মে কি থাকতে হবে, সাদৃশ্য থাকতে হবে, এবং মাঝখানে যে থাকবে প্রান্ত দুটোর কি হবে, তার পারমাণবিক ভরটা কি হবে, গড় পারমাণবিক ভরটা মাঝখানেরটার সঙ্গে সমান হতে হবে। যেরকম ধরো একটা লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম। লিথিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 7, সোডিয়ামের হচ্ছে 23 এবং পটাশিয়ামের হচ্ছে 39। দেখা যাচ্ছে যে সোডিয়ামের যে 23, তাহলে দেখতে পাচ্ছি 7 যুক্ত 39 বাই 2, তার মানে কত হবে, দেখো 46/2 মানে কত হচ্ছে 23। তার মানে দেখতে পাচ্ছি ডোবেরিনার এটা বলতে যাচ্ছে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকবে এবং এমন তিনটি করে মৌলকে কি করা হবে, স্থান দেওয়া হবে, যার যার দুটো প্রান্তের গড় পারমাণবিক ভরটা কি হবে, মাঝেরটার সঙ্গে সমান হবে। এটাই বললো ডোবেরিনার। তাই বলা হয় ডোবেরিনারের ত্রয়ী সূত্র। তিনটা করে মৌলকে কি করলো, তার গ্রুপিং করলো। এই তিনটা করে মৌলকে গ্রুপিং করার ফলে কি হলো, কিন্তু যে অনেকগুলো গ্রুপ সৃষ্টি হলো। এই অনেকগুলো গ্রুপ সৃষ্টি হওয়া মানে সেই তো একই সমস্যা, একটা করে মনে রাখতে হতো, এখন তিনটা করে মনে রাখতে হবে, তিনটা করে গ্রুপ। তাহলে তিনটা করে গ্রুপিং করে এমন কিছু সুবিধা হয়ে উঠলো না। এই তিনটা করে গ্রুপ করার জন্য এমন কোনো সুবিধা না হওয়ার জন্য পরবর্তীকালে নিউল্যান্ডস একটা অষ্টক সূত্র, নিউল্যান্ডস একটা অষ্টক সূত্রের ধারণা অবতারণ করল। অষ্টক সূত্র বা একে বলা হয় কি, সুর সপ্তক। অষ্টক সূত্র বা কি বলা হয়, সুর সপ্তক। অর্থাৎ যেরকম গানের সুরে সা রে গা মা পা ধা নি সা, অর্থাৎ 1 2 3 4 5 6 7 and 8। এই দেখো 1 নম্বরে শুরু হয়েছিল সা দিয়ে, আবার 8 নম্বরটাও কিন্তু কি হচ্ছে, সাতে ফিরে আসছে। বলছে যে যেরকম গানের সুরে সা দিয়ে 1 নম্বরে যেরকম সা দিয়ে শুরু, আবার 8 নম্বরে আবার কি হচ্ছে, সা ফিরে আসছে। একই রকম ভাবে যে মৌলগুলোকে যদি একটা ক্রমানুযায়ী সাজানো হয়, একটা নির্দিষ্ট সময় পরে সেই ধর্মের কি হবে, পুনরাবৃত্তি ঘটবে। এটাই কে বললো, নিউল্যান্ডস।
তাই তার সূত্রকে বলা হয় অষ্টক সূত্র বা সুর সপ্তক। এই কারণের জন্য যখন এই সা রে গা মা পা ধা নি সা বললো যে মৌলসমূহগুলো একটা নির্দিষ্ট সময় পরে আবার তার ধর্মে কি হবে, পুনরাবৃত্তি ঘটবে, সেই সময় লুথার মেয়ার তিনি একটা সূত্র বের করলো যে মৌলসমূহের ভৌত ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বললো যে মৌলসমূহের ভৌত ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরবর্তীকালে মেন্ডেলিভের পর্যায় সূত্র। পরবর্তীকালে মেন্ডেলিভ কি করলো, একটা ছোট্ট পরিবর্তন করে দিল, শুধুমাত্র ভৌত ধর্ম তথা রাসায়নিক ধর্ম এই কথাটা যোগ করে দিল যে মৌলসমূহের ভৌত ধর্ম তথা রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তাহলে দেখে নিই, মৌলসমূহের ভৌত ধর্ম তথা রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। বললো মৌলসমূহের ভৌত ধর্ম তথা রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরাবৃত্ত হয়। তাহলে লোথার মেয়ার বলেছিল কি মৌলসমূহের ভৌত ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পরবর্তীকালে মেন্ডেলিভ বলল মৌলসমূহের ভৌত ধর্ম তথা রাসায়নিক ধর্ম তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে কি হচ্ছে, পুনরাবৃত্ত হচ্ছে। কিন্তু দেখা গেল সেই সময় কি করেছিল, একটা পর্যায় আবিষ্কার করে দিয়েছিল। পর্যায় কাকে বলবো, যে একটা এই যে পর্যায় বলতে একটা ভূমির সঙ্গে সমান্তরাল অর্থাৎ অনুভূমিক সারিকে বলা হলো পর্যায়, এবং এই উল্লম্ব সারিকে বলা হলো শ্রেণী। তাহলে এই অনুভূমিক সারিকে বলা হলো পর্যায় এবং উল্লম্ব সারিকে বলা হলো কি, শ্রেণী। তখন পর্যায় কটি ছিল, 7টি পর্যায় ছিল, এবং শ্রেণী ছিল কটি, শ্রেণী ছিল 8টি। এই 8টি শ্রেণী কি ছিল, উপশ্রেণী ছিল, এ বি এগুলো উপশ্রেণী ছিল। এই 8টি এর আবার উপশ্রেণী ছিল এ বি। পরবর্তীকালে 0 শ্রেণী যোগ করা হয়। তাহলে 8 আর 0, তাহলে 8 আর 0 যোগ করলে 8 না, 8টা শ্রেণী ছিল, সঙ্গে আরো একটা শ্রেণী বাড়লো, তার মানে হচ্ছে 9টি শ্রেণী। তাহলে প্রথমে 7টি পর্যায় ছিল এবং 9টি শ্রেণী ছিল, 8টা শ্রেণী ছিল, তার উপশ্রেণী ছিল এ বি। কিন্তু পরবর্তীকালে 8 তার সঙ্গে আরো একটা 0 শ্রেণী যোগ করে কি হলো, 9টি শ্রেণী। এই 0 শ্রেণীতে কারা থাকলো, নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় মৌলটা আবার কি, যাদের যোজ্যতা শূন্য, যাদের বাইরের কক্ষে অষ্টক পূর্তি হয়ে আছে, তাদেরকে বলা হচ্ছে কি, নিষ্ক্রিয় মৌল। এই অষ্টক পূর্তি আবার কি, অষ্টক পূর্তি হচ্ছে
যে কোনো পরমাণু বা মৌল চায় তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন রাখতে। 8টি ইলেকট্রন থাকলে পরে স্থায়ী। 8টি ইলেকট্রন থাকলে পরে কি হচ্ছে? স্থায়ী। এই যে 8টি ইলেকট্রন, বাইরের কক্ষে যদি 8টি ইলেকট্রন থাকে তাহলে স্থায়ী ইলেকট্রন বিন্যাস। এই যে 8টা ইলেকট্রন থাকলে পরে তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। তাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কিন্তু পরবর্তীকালে দেখা গেল মেন্ডেলিভ যে পর্যায়সূত্র বললো পারমাণবিক ভর অনুযায়ী কি করা হলো, তাদের ধর্মের পুনরাবৃত্তি ঘটলো। কিন্তু কিছু কিছু জায়গায় লক্ষ্য করা গেল যে ধরো এ বি সি, এরকম ধরো এ বি সি ডি এরকম কয়েকটি পরমাণু আছে, দেখা গেল যে কিছু কিছু ক্ষেত্রে পারমাণবিক ভর যার কম সে পরে, যার পারমাণবিক ভর বেশি সে আগে। তাহলে তো এই সূত্রটা কিন্তু মানছে না। কখন? এই রকম জায়গায় যেখানে পারমাণবিক ভর দেখা যাচ্ছে বি এর ধরলাম 24, সি এর 23, তাহলে নিশ্চয়ই সি আগে হওয়া উচিত, কিন্তু দেখা যাচ্ছে বি আগে অবস্থান করছে। যখন এইরকম সমস্যা দেখা গেল সেই মানে ওই মুহূর্তে মোজলে কি করেছে? মোজলে এক্স রশ্মি আবিষ্কার করেছে। মোজলে এক্স রশ্মি আবিষ্কার করে ফেলেছে। আর লক্ষ্য করে দেখলো মৌলসমূহের যে কোনো ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্কের উপর নির্ভর করছে। তখন তিনি কি করলো? সঙ্গে সঙ্গে তার সূত্রটাকে চেঞ্জ করে দিল, বলল মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। তিনি সূত্রটাকে কি করলো? চেঞ্জ করে দিল, বলল মেন্ডেলিফের আধুনিক পর্যায় সূত্র। মেন্ডেলিভের আধুনিক পর্যায় সূত্র কি বললো? কিছুই না, জাস্ট এই পারমাণবিক ভরের জায়গায় বসিয়ে দিল পরমাণু ক্রমাঙ্ক। তাহলে কি হবে? মৌলসমূহের ভৌত তথা রাসায়নিক ধর্ম মৌলসমূহের ভৌত তথা রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। শুধু এইটুকু বললো যে মৌলসমূহের ভৌত তথা রাসায়নিক ধর্ম তাদের পরমাণু ক্রমাঙ্ক, শুধু এইটুকু চেঞ্জ করলো যে তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। এবং পরবর্তীকালে তার যে পর্যায় সারণী তাকে কি করলো? বড় করে দিল, দীর্ঘ পর্যায় সারণী। সেখানে কি করলো? পর্যায় সেই 7টি থাকলো, 7টি পর্যায় থাকলো, কিন্তু শ্রেণীটা কি করে দিল? 18টি শ্রেণী করে দিল। 18টি শ্রেণী করে দিল। 7টি পর্যায় এবং 18টি শ্রেণী, এই উপশ্রেণীটাকে তুলে দিল, দিয়ে কি করলো? 7টি পর্যায় এবং 18টি শ্রেণী করলো। এটা হচ্ছে মানে দীর্ঘ পর্যায় সারণী। দীর্ঘ পর্যায় সারণী। আগে যেটা ছিল শুধু হচ্ছে পর্যায় সারণী, ছোট ছিল তখন 7টি পর্যায় 8 + 0 শ্রেণী, 9টি শ্রেণী ছিল, কিন্তু পরবর্তীকালে কি করলো? 7টি পর্যায় এবং 18টি শ্রেণী করে দিল। একে বলা হচ্ছে দীর্ঘ পর্যায় সারণী। এই যে প্রত্যেকটা পর্যায় এবং প্রত্যেকটা শ্রেণীর এক একটা করে নাম আছে। প্রত্যেকটা শ্রেণীর এক একটা করে কি আছে? নাম আছে। যেরকম 1 নং শ্রেণী, সেখানে কারা থাকে? যারা থাকবে তাদের বলা হবে ক্ষার ধাতু। কি বলা? সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, এইগুলো কিন্তু সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইগুলো থাকে কিন্তু কোথায়? 1 নং শ্রেণী। তাহলে 1 নং শ্রেণীকে কি বলা হবে? ক্ষার ধাতু। কারা থাকে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এরা থাকছে। 2 নং শ্রেণীকে বলা হচ্ছে 2 নং শ্রেণীকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ক্ষারীয়
মৃত্তিকা ধাতু। 2 নং শ্রেণীকে বলা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। এখানে কারা থাকছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এরা থাকছে। 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত, 3 নং শ্রেণী থেকে 12 নং শ্রেণী এরা হচ্ছে সন্ধিগত মৌল। সন্ধিগত মৌল 3 থেকে 12 এদের বলা হচ্ছে সন্ধিগত মৌল। 13 নং থাকছে কে? 13 নং শ্রেণীতে থাকছে বোরন পরিবার। 14 নং শ্রেণীতে থাকছে কার্বন পরিবার। যেহেতু এই শ্রেণীর প্রথম সদস্য বোরন তাই বোরন পরিবার, এই শ্রেণীর প্রথম সদস্য কার্বন তাই কার্বন পরিবার। 15 নং শ্রেণী থেকে থাকছে, এটাকে বলা হয় নাইট্রোজেন পরিবার। নাইট্রোজেন পরিবার বা বলা হয় নিকটোজেন মৌল। নিকটোজেন মৌল। এই নিকটোজেন কথার অর্থ কি? নিকটোজেন কথার অর্থ হচ্ছে শ্বাস রোধকারী গ্যাস। নিকটোজেন মানে হচ্ছে শ্বাস রোধকারী। 15 নং শ্রেণী। 16 নং শ্রেণী থেকে থাকছে, 16 নং শ্রেণীতে থাকছে অক্সিজেন, তাই বলা হয় অক্সিজেন পরিবার বা একে বলা হয় চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন মৌল। এই চ্যালকোজেন কথার অর্থ কি? আকরিক উৎপাদক। আকরিক উৎপাদক, এটা হচ্ছে চ্যালকোজেন মৌল। 17 নং শ্রেণী থেকে থাকছে, 17 নং শ্রেণীতে থাকছে ফ্লুরিন, তাই বলা হয় ফ্লুরিন পরিবার। ফ্লুরিন পরিবার বা হ্যালোজেন মৌল। এই হ্যালোজেন কথার অর্থ কি? সামুদ্রিক লবণ উৎপাদক। দেখা যাচ্ছে এখানে এই 17 নং শ্রেণীতে কঠিন, তরল, গ্যাসীয় 3 ধরনের মৌল এখানে অবস্থান করছে। কঠিন, তরল, গ্যাসীয় এই 3 ধরনের মৌল কিন্তু এখানে অবস্থান করছে এই 17 নং শ্রেণীতে। নেক্সট হচ্ছে 18 নং শ্রেণী। এই 18 নং শ্রেণীতে সমস্ত মৌলই গ্যাসীয়। এটাকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল কে কে থাকে? এখানে থাকে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এগুলো থাকতে দেখা যায়। এখানে ফ্রান্সিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, এখানে রেডন হচ্ছে তেজস্ক্রিয়। আর এখানে কে থাকে? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাকটিন। এখানে অ্যাস্টাকটিনটা হচ্ছে তেজস্ক্রিয়। তাহলে দেখতে পাচ্ছি এখানে সমস্তগুলোই হচ্ছে গ্যাসীয় এবং এদেরকে বলা হয় নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। আরেকটা কোশ্চেন আসতে পারে যে Cl2 গঠিত হয় কিন্তু Ne2 বা He2 গঠিত হয় না কেন? Cl2 গঠিত হয় কিন্তু Ne2 বা He2 গঠিত হয় না কেন? কারণ হচ্ছে দেখো Cl এর পরমাণু ক্রমাঙ্ক 17, 2, 8, 7, তাহলে বাইরের কক্ষে কটা আছে? 7। তাহলে এ চাইবে ছলে বলে কৌশলে কোনোভাবে চাইবে কি এখানে তার বাইরের কক্ষে 8 করে ফেলতে, অষ্টক পূর্তি করতে। তাহলে অষ্টক পূর্তির আশায়, অষ্টক পূর্তির জন্য কি করবে? আরেকটা সেলের সঙ্গে কি করবে? সমযোজী বন্ধন করবে। ফলে কি হয়ে যাবে? এটাও 288, এটাও 288। তার মানে
উভয় পরমাণু কি হচ্ছে অষ্টক পূর্তি করে ফেলছে, ফলে Cl2 গঠিত হয়, কিন্তু Ne2 বা He2 গঠিত হয় না, কারণ Ne অলরেডি বাইরের কক্ষে কি আছে অষ্টক পূর্তি করে বসে আছে, অষ্টক পূর্তি করে বসে আছে। এর কত 10, তার মানে 2,8। তার মানে দেখতে পাচ্ছি অলরেডি সে বাইরের কক্ষে 8 করে ফেলেছে, তাই কোনোভাবে একটা ইলেকট্রন কারো কাছ থেকে নেবে না বা কারোকে দেবে না, ফলে এই Ne2 বা He2 গঠিত করে না। আরেকটা কোশ্চেন, যেটা এটাকে নোবেল গ্যাসদের এদেরকে সেতু মৌল বলা হয়। এদের কি বলা হয়? সেতু মৌল, সেতু মৌল বলা হয়। এদের সেতু মৌল কি জন্য বলা হয়? এদের সেতু মৌল এই কারণের জন্য বলা হয় যে এদের সেতু মৌল এই কারণের জন্য বলা হয় যে এরা যদি 18 নংটা এখানে থাকে, 1 নং তার আগে, তার আগে 17, তার পরে 1, তার মানে 17 থেকে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে 18তে পৌঁছাবে, আবার 1 থেকে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে 18তে পৌঁছাবে। তার মানে যেন 17 আর 1-এর মধ্যে একটা সংযোগ স্থাপন করছে, যে 17 নংয়ের অবস্থানকারী মৌল একটা ইলেকট্রন গ্রহণ করলে 18 নংয়ের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, আবার 1 নং শ্রেণীতে অবস্থানকারী মৌল একটা ইলেকট্রন ত্যাগ করলে 18 নং শ্রেণীর মৌল রূপে অবস্থান করবে, মৌলের ইলেকট্রন বিন্যাস লাভ করবে, এবং এটা হচ্ছে স্থায়ী ইলেকট্রন বিন্যাস, তাই একে বলা হয় সেতু মৌল। তাই একে কি বলা হচ্ছে? সেতু মৌল। কাকে? 18 নং শ্রেণী। এখানে সমস্ত মৌলই হচ্ছে গ্যাসীয়। নেক্সট হচ্ছে পর্যায়েরও কি আছে, একটা করে নাম আছে, তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথম পর্যায়কে বলা হয়, প্রথম পর্যায়কে বলা হয় অতি হর্ষ পর্যায়। অতি হর্ষ পর্যায় কেন বলা হয়? যেহেতু এখানে দুটো মাত্র মৌল কি থাকছে, অবস্থান করছে, তাই একে বলা হয় অতি হর্ষ, একদম ছোট পর্যায়, অতি হর্ষ পর্যায়। দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম হর্ষ পর্যায়, প্রথম হর্ষ পর্যায়। তৃতীয় পর্যায়কে বলা হয় দ্বিতীয় হর্ষ পর্যায়, দ্বিতীয় হর্ষ পর্যায়। চতুর্থ পর্যায়কে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম দীর্ঘ পর্যায়। পঞ্চম পর্যায়কে বলা হয় দ্বিতীয় দীর্ঘ পর্যায়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ষষ্ঠ পর্যায়কে বলা হয় প্রথম অতি দীর্ঘ, প্রথম অতি দীর্ঘ পর্যায়। আর সপ্তম পর্যায়কে বলা হয় দ্বিতীয় অতি দীর্ঘ, বা একে বলা হয় অসম্পূর্ণ পর্যায়, অসম্পূর্ণ পর্যায় বলা হয়ে থাকে। তাহলে দেখতে পাচ্ছি যে প্রথম হর্ষ পর্যায়ে প্রথম মৌলকে হাইড্রোজেন এবং শেষ মৌল হচ্ছে হিলিয়াম। প্রথম হচ্ছে হাইড্রোজেন, শেষ হচ্ছে হিলিয়াম। প্রথম হর্ষ পর্যায়ে প্রথম হচ্ছে লিথিয়াম, শেষ হচ্ছে নিয়ন। দ্বিতীয় হর্ষ পর্যায়ে প্রথম মৌল হচ্ছে সোডিয়াম, শেষ মৌল হচ্ছে আর্গন। তার মানে দেখতে পাচ্ছি যে প্রথম পর্যায়কে বলা হচ্ছে অতি হর্ষ পর্যায়। প্রথম মৌল হচ্ছে, প্রথম মৌল হাইড্রোজেন, শেষ মৌল হিলিয়াম, শেষ মৌল হচ্ছে হিলিয়াম। দ্বিতীয় পর্যায়কে বলা হয় প্রথম হর্ষ পর্যায়, প্রথম মৌল হচ্ছে লিথিয়াম, শেষ মৌল হচ্ছে নিয়ন। তৃতীয় পর্যায়টিকে বলা হয় দ্বিতীয় হর্ষ পর্যায়, সোডিয়াম প্রথম মৌল, আর্গন হচ্ছে শেষ মৌল। চতুর্থ পর্যায়কে বলা হয় প্রথম দীর্ঘ পর্যায়, প্রথম মৌল হচ্ছে পটাশিয়াম, শেষ মৌল হচ্ছে ক্রিপ্টন।
দ্বিতীয় দীর্ঘ পর্যায়ে প্রথম মৌল হচ্ছে রুবিডিয়াম, শেষ মৌল হচ্ছে জেনন। ষষ্ঠ পর্যায়ে একে বলা হয় প্রথম অতি দীর্ঘ পর্যায়, প্রথম মৌল হচ্ছে সিজিয়াম, শেষ মৌল হচ্ছে রেডন। সপ্তম পর্যায়ে এর প্রথম মৌল হচ্ছে ফ্রান্সিয়াম, শেষ মৌল হচ্ছে অগ্নেসন। তার মানে এই যে প্রথম মৌল যেটা আছে এটাকে বলা যেতে পারে 1 নং শ্রেণী, এবং শেষ মৌল যেটা আছে এটা হচ্ছে 18 নং শ্রেণী। এই হচ্ছে পর্যায়গুলোর প্রত্যেকটা নাম, এবং প্রত্যেকটা শ্রেণীর এক একটা করে বৈশিষ্ট্য আছে, কিছু কিছু বৈশিষ্ট্য আছে প্রত্যেকটা শ্রেণীর। যেরকম 1 নং শ্রেণীর এদের যোজ্যতা হচ্ছে যোজ্যতা 1, এরা ক্যাটায়ন উৎপন্ন করতে পারে, এরা ধাতব হ্যালাইড গঠন করতে পারে। এটা হচ্ছে 1 নং শ্রেণী। 18 নং শ্রেণী সেরকম যোজ্যতা হচ্ছে 0, এরা সবসময় 1 পরমাণু, এরা সবসময় গ্যাসীয়। এগুলো হচ্ছে এই 18 নং শ্রেণীর বৈশিষ্ট্য। আবার যেরকম 1 নং শ্রেণীর বৈশিষ্ট্য আছে একই রকম ভাবে 17 নং শ্রেণী তারা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদেরও যোজ্যতা কিন্তু 1, কিন্তু এরা অ্যানায়ন উৎপন্ন করতে পারে, এবং এরাও কিন্তু ধাতুর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হ্যালাইড গঠন করতে পারে। এরকম এই 17 নং শ্রেণীর বৈশিষ্ট্য হচ্ছে এটা। এখানে কি থাকতে পারে? কঠিন, তরল, গ্যাসীয় এখানে কিন্তু থাকতে পারে। আর এই যে 1 নং শ্রেণীকে ক্ষার ধাতু বলা হয় কেন? এরা জলের সঙ্গে বিক্রিয়া করে, জলের সঙ্গে বিক্রিয়ায় তীব্র ক্ষার উৎপন্ন করে, তীব্র ক্ষার উৎপন্ন করে, তাই এদের বলা হয় ক্ষার ধাতু। তাই এদের কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়ে থাকে। এই যে 1 নং শ্রেণী এবং 17 নং শ্রেণীর সঙ্গে এই দুটোর সঙ্গে একজনের বৈশিষ্ট্য মিলে যায়, সে হচ্ছে হাইড্রোজেন। এই হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। কেন বলা হয়ে থাকে? এই হাইড্রোজেন 1 নং শ্রেণী এবং 17 নং শ্রেণী উভয়ের বৈশিষ্ট্য প্রদর্শন করে, তাই একে নিয়ে কিন্তু পর্যায় শুরুতে একটা বড় সরগোল সৃষ্টি হয়ে থাকে, তাই একে বলা হয় দুষ্ট মৌল। যেরকম 1 নং শ্রেণী ক্যাটায়ন উৎপন্ন করতে পারে, হাইড্রোজেনও একইভাবে H+ গঠন করতে পারে। যেরকম এদের যোজ্যতা 1, এরও যোজ্যতা 1। যেরকম সোডিয়াম Cl এর সঙ্গে যুক্ত হয়ে NaCl গঠন করতে পারে, এও কিন্তু Cl এর সঙ্গে যুক্ত হয়ে HCl গঠন করতে পারে। আবার এদের সঙ্গে বৈশিষ্ট্য, এর যোজ্যতা 1, এদেরও যোজ্যতা 1। তারপর কি হতে পারে? যেরকম Cl2 গঠিত হয়, যেরকম H2 গঠিত হয়, অর্থাৎ দ্বি পরমাণু। এরাও কি করতে পারে? N এর সঙ্গে যুক্ত হয়ে NaCl গঠন করতে পারে, HO এর সঙ্গে যুক্ত হয়ে ধাতব হাইড্রাইড গঠন করতে পারে, সোডিয়াম হাইড্রাইড এইসব কিন্তু গঠন করতে পারে। এই কিছু সাদৃশ্য থাকার জন্য, এইসব সাদৃশ্য থাকার জন্য হাইড্রোজেনকে বলা হয় দুষ্ট মৌল। 1 নং শ্রেণী এবং 17 নং শ্রেণী দুটোর সঙ্গে কিন্তু সাদৃশ্য আছে, তাই একে বলা হয় কি? দুষ্ট মৌল। আমরা যেটা পড়ব পর্যায়গত ধর্ম। পর্যায়গত ধর্মটা কি? যে কিছু কিছু ধর্ম আছে যেগুলো কি হবে? পর্যায় বরাবর কি হবে? পুনরাবৃত্তি ঘটবে, সেটাকে বলা হচ্ছে পর্যায়গত ধর্ম। তাকে বলা হয় কি? পর্যায়গত ধর্ম। যেরকম পারমাণবিক ব্যাসার্ধ, তড়িৎ ঋণাত্মকতা, আয়নেশন শক্তি, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, এগুলো সব কিন্তু পর্যায়গত ধর্ম। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কি হবে? ধর্মগুলো আবার পুনরাবৃত্তি ঘটবে, তাই এটাকে বলা হচ্ছে পর্যায়গত ধর্ম। আর কিছু আছে পর্যায়গত ধর্ম নয়, যেরকম দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা। যে দ্রাব্যতা, তেজস্ক্রিয়তা এগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয়। দেখা গেল হঠাৎ করে যে এই গ্রুপের মধ্যে হঠাৎ করে দেখা গেল রেডনের,
তেজস্ক্রিয়তা দেখাচ্ছে। তার মানে এখানে যতজন আছে সবাই যে তেজস্ক্রিয় হবে তা নয়, এই গ্রুপে শুধুমাত্র একটা দেখা যাচ্ছে রেডন তেজস্ক্রিয়, এরকম এটাকে বলা হচ্ছে এগুলো কিন্তু বা দ্রাব্যতা, এগুলো কিন্তু পর্যায়গত ধর্ম নয়। সেটা আমরা পরের নেক্সট ক্লাসে সেটা আমরা কিন্তু আলোচনা করব। এখন এতটা, যদি কোনো সমস্যা থাকে, যে কোনো সমস্যা থাকবে ক্লাস 9, 10, 11, 12 এর কেমিস্ট্রি পার্টে যে কোনো জায়গায় সমস্যা থাকলে কমেন্টে জানাবে। চ্যাপ্টারে যদি কোনো সমস্যা থাকে, পর্যায় সারণী পিরিয়ডিক টেবিলের কোনো যদি সমস্যা থাকে বলবে, আমি সেই ব্যাপারটাকে নিয়ে ক্লিয়ারলি আবার বলে দেবো।